ভারত এই 5 তারিখের পরে এত বড় একটা গণতান্ত্রিক দেশ হয়ে সবচেয়ে বেশি কূটনৈতিক অদূরদর্শিতা দেখাচ্ছে ভারত, এবং তাদের যে দুর্বল পররাষ্ট্রনীতি সেটা ভারতে প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের ইস্যুতে। ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিভাবে উপলব্ধি করতে পারছে না ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ হবে না। দেখুন, আমি সবাই আলোচনা খুব মনোযোগ সহকারে শুনছি। তা আমরা যেটুকু আমাদের বিচার বিশ্লেষণে আমরা যেটুকু বলতে পারি সেটা হচ্ছে, এই ভারতীয় উপমহাদেশ, এটা শুধুমাত্র ভারত না, বাংলাদেশ না। সর্বপ্রথম আমরা যদি ধরি ভারতীয় উপমহাদেশের ইতিহাস হচ্ছে, ধরেন একটা একটা এই বহুজাতিক সংস্কৃতির ইতিহাস। এইখানের সংস্কৃতি কখনোই অ্যাগ্রেসিভ ছিল না। এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস ব্রিটিশদের সাথে একসাথে লড়াই করেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। তো সেই ধারাটা আমরা এই জেনারেশন জি এর মধ্যে লক্ষ্য করছি একদম স্পষ্ট। তারা কোনো রাজনৈতিক দলের মধ্যে এদেশের মানুষকে এবং ভারতের সাধারণ মানুষকে, বাঙালিকে বিভাজন চায় না। এটা হচ্ছে জেনারেশন জি এর ধারণা। তারা সব সময়ই সহনশীল। আপনারা দেখুন, বাংলাদেশের এই জেনারেশন জি এর যে মনোভাব, পশ্চিমবঙ্গে এবং ভারতের জেনারেশন জি এর একই মনোভাব। শুধু আমরা দেখতে পাচ্ছি কি, ওইখানে যে একদলীয় শাসন ব্যবস্থা বর্তমানে ভারতে যেটা মানে বিচরণ করছে, এবং তাদের মধ্যে প্রশাসনের মধ্যে কিছু উগ্রপন্থী যারা আছে, তারা বাংলাদেশ এবং ভারতের, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সম্প্রীতিটা নষ্ট করতে চাচ্ছে একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে স্পষ্ট ভাষায় বলছি, আমার অনেক পশ্চিমবঙ্গের বন্ধু আছে, কলকাতার বন্ধু আছে, যে আমাদের সম এই যে যারা, আমরা সবাই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনার এই যে ধরেন এই হোয়াটসঅ্যাপ বলেন, টিকটক বলেন, এই যে আপনি যদি এগুলোর বিচার বিশ্লেষণ করেন, এই জেনারেশন জি কিন্তু একই রকম। অর্থাৎ বাংলাদেশ থেকে, ভারত থেকে যখন তারা অন্য বিদেশে যায়, তখন তারা কিন্তু এই উপমহাদেশের মানে জনগোষ্ঠী হিসেবে সর্বপ্রথম তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকে। তো এই জিনিসগুলোর মধ্যে খুব সুদূর প্রসারী ভাবে বাংলাদেশ এবং ভারতের মানে পশ্চিমবঙ্গের সম্পর্কের মধ্যে ফাটল ধরালে কারা সবচেয়ে বেশি লাভবান হবে? আজকে এই উপমহাদেশের সংস্কৃতির মধ্যে পশ্চিমের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার জন্য একটা অংশ একদম পরিকল্পিতভাবে, এই যে আমাদের যেই মানে যে কালচার, আমাদের যে সংস্কৃতি, একসাথে বসে ধরেন সিরিয়াল দেখা, একসাথে বলে সেই হিন্দু মুসলিম গান গাওয়া, এই যে একসাথে বলে বাটিয়ালি গান গাওয়া, এই যে আমাদের সংস্কৃতিগুলো গ্রাম বাংলার, এগুলো হুম। ভেঙে দিয়ে পশ্চিমা সংস্কৃতি যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা শুধুমাত্র বাংলাদেশকে না, শুধুমাত্র ভারতকে না, বাংলাদেশ এবং ভারতকে তাদের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছে এই হুম। দেশের জনগোষ্ঠীকে, এই উপমহাদেশের জনগোষ্ঠীকে। সুতরাং তাদের থেকে বাংলাদেশকেও সাবধানতা অবলম্বন করতে হবে, হুম। পশ্চিমবঙ্গকেও সাবধানতা অবলম্বন করতে হবে, ভারতকেও সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের এই দেশের আমি যদি বলি, দেখুন, এই দেশের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু বলা হয়নি যে এই হিন্দু যেতে পারবে না, মুসলিম যেতে পারবে না। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন আপনি যদি 200 বছরের ইতিহাস দেখেন, এই উপমহাদেশের জন্য সবাই একসাথে লড়েছে, গণতন্ত্রের জন্য একসাথে লড়েছে, ধর্মের জন্য একসাথে লড়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে একসাথে লড়েছে। তাহলে এখন সমস্যাটা কোথায়? এই বর্তমান এই প্রজন্মের সমস্যাটা কোথায়? এই জেনারেশনের সমস্যাটা কোথায়? এই জেনারেশনের সমস্যাটা হচ্ছে এই জেনারেশনকে বিভক্ত করে রাখা। নিজেদের মধ্যে যখন কোন্দল সৃষ্টি করতে পারবে, তখনই আপনার অন্য দেশের সংস্কৃতি এই ভারতীয় উপমহাদেশে চাপিয়ে দেওয়া যাবে। আজকে পশ্চিমের হুম। সংস্কৃতি যতই এই দেশে ঢুকতেছে উপমহাদেশে, ততই বাঙালি সংস্কৃতিটা চাপা পড়ে যাচ্ছে। তো তারাই তো সবচেয়ে বেশি লাভবান হবে। আর বাংলাদেশ এবং ভারত নিয়ে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে, আমি দায়িত্ব নিয়ে বলবো, আমার ভাই যে কথাগুলো বলেছেন, এই দীপক দা, আমি সম্পূর্ণ তার সাথে দ্বিমত পোষণ করছি। তিনি যে প্রথম আলো রিপোর্টটার কথা বলেছেন, আমি তো ধরেন এই দুই দীপক হাজার দাদা চোদ্দ সাল থেকে আমি, বলেছেন প্রদীপ, প্রদীপ কান্তি। দীপক দা হ্যাঁ। বলেনি, ওই প্রদীপ যে দা, ওই আমি ভদ্রলোক। 2014 সাল থেকে বাংলাদেশের দীপক দা বলেনি, রাজনীতির সাথে শোনো। আছি, এবং আমি যেটুকু বিচার বিশ্লেষণ করেছি, দেখুন, গত 15 বছরে একসেটি, আমি আবারও বলছি, আপনি কোট করতে পারেন সাগর ভাই, গত 15 বছর এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার সময় একচেটিয়া ভাবে সংখ্যালঘুরা, হিন্দুরা এই সরকারের পাঁচাটা গোলাম হিসেবে সুযোগ সুবিধা নিয়েছে একচেটিয়া ভাবে। তো যারা সুযোগ সুবিধা নিয়েছে এই সরকারকে, এই মানে যে পালিয়ে গেছে যেই সরকার, সেই সরকারকে পরপর 3টা বিনা ভোটের নির্বাচন করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে হিন্দুরা, সংখ্যালঘুরা। তো যারা এগুলো করেছে তাদেরকে যদি এখন জনগণ যদি দাওয়া দেয়, তারা এই আমলিকের ক্ষমতার আশ্রয় প্রশ্রয় থেকে সম্পূর্ণ দুনিয়ার ধরেন সব অপকর্ম করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, মার্কেট দখল করেছে, সবকিছু করার পরে তাদেরকে যদি এখন ব্যক্তিগত কারণে যদি কেউ যদি তাদেরকে ধরেন হামলা শিকার হয়, তারা সেটাকে তো আপনি ধর্মীয় ব্যাপার নিয়ে আসতে পারবেন না।
আমি স্পষ্টভাবে বলবো, যদি কোথাও যদি 10টা ঘটনা ঘটে তার মধ্যে 9টা ঘটনাই ঘটেছে পলিটিক্যাল কারণে। সে আওয়ামী লীগের বড় নেতা ছিল, সে হয়তো তার প্রতিবেশীর সম্পদ দখল করেছে, প্রতিবেশীকে হয়রানি করেছে, যার কারণে সে 5 তারিখের পরে এই বাংলাদেশের মানে এই প্রজন্মের বিজয়ের পরে সে এখন হেনস্থার শিকার হচ্ছে। সেটাকে সম্পূর্ণভাবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে একটা গোষ্ঠী, এই হিন্দু মুসলমানের মানে আপনার ধর্মীয় বিভেদ সৃষ্টি করার মধ্য দিয়ে, এদের সম্পর্কের অবনতি ঘটার মধ্য দিয়ে এই স্বৈরাচার খুনি হাসিনের পক্ষ নিয়ে এই জিনিসগুলো করছে একটা গোষ্ঠী। তবে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলবো, বাংলাদেশের ইতিহাস না শুধু এই উপমহাদেশের ইতিহাস বলে, এদেশের এই উপমহাদেশের হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি কোনো দুষ্কৃতিকারী খুব সহজে নষ্ট করতে পারবে না। কারণ এই জেনারেশন এবং সবচেয়ে বেশি ধরেন আপনার ইন্টারনেট বলেন, আপনার এই ফেসবুক বলেন, গুগল বলেন, তারা হচ্ছে সব খবর এখন পেয়ে যায়। আপনি কোথায় কোন রিপোর্ট করেছেন, কোথায় কি করেছেন, দেখেছে হয়তো আপনি এখানে বানোয়াট একটা রিপোর্ট করেছেন, তো যেখান থেকে রিপোর্ট করছেন সেখানের একজনই হয়তো ফেসবুকে কমেন্ট করছে যে আমার বাসা তো এখানে, এখানে তো এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো সুতরাং এই যে গ্লোবালাইজেশনের এই যুগে আপনি একটা মিথ্যা তথ্য দিয়ে খুব বেশি দূর যেতে পারবেন না। আপনি হয়তো বিভ্রান্ত সৃষ্টি করতে পারবেন, আপনি হয়তো সাময়িক সময় কিছু সুবিধা নিতে পারবেন, কিন্তু আমি বলবো ভারত এই 5 তারিখের পরে হুম। এত বড় একটা গণতান্ত্রিক দেশ হয়ে সবচেয়ে বেশি কূটনৈতিক অদূরদর্শিতা দেখাচ্ছে ভারত, এবং তাদের যে দুর্বল পররাষ্ট্রনীতি সেটা ভারতে প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের ইস্যুতে। কারণ আমি আপনাকে দেখি বলুন, ভারতের সাথে তাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যদি আমি যাই, প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক খারাপ। তো সেখানে যদি বাংলাদেশের সাথেও খারাপ হয় তাহলে বাংলাদেশের খুব বেশি কিছু আসে যাবে না, ভারতেরই টোটালি লস হবে। তো এই জিনিসটা আমি বুঝতে পারছি না যে ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিভাবে উপলব্ধি করতে পারছে না। যারা পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে আবার কখনো পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ভারতের যেই নগণ্য যে কিছু সংখ্যক ব্যক্তি এই এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা, তাদের মধ্যে যে কলহ সৃষ্টি করা, তাদের মধ্যে যেই ধরেন সন্ত্রাসী কার্যক্রম করে এই দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে, সেটা তারা ব্যর্থ তো হবেই, বরং চেষ্টায় আগামী 50 বছরের জন্য ভারত এই জেনারেশন জি এর যে দেশপ্রেম, যে ভালোবাসা, সেটা জি হারাতে বসবে যদি ভারত জি বেশি বাড়াবাড়ি করে। এটা একদম স্পষ্ট মেসেজ। কারণ এই প্রজন্ম সবচেয়ে বেশি শান্তিপ্রিয় প্রজন্ম, এই প্রজন্ম জি সবকিছুকে গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করতে চায়। তা আমি আপ- বিশ্বাস করি ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ হবে না। আর যে সমস্ত হিন্দু ভাইরা, আমি বলবো যে সমস্ত সংখ্যালঘু ভাইরা গত 15 বছর আওয়ামী লীগের দালালি করেছে, এখন তারা এই বৈষম্যর মানে স্বাধীনতার পরে এখন তারা সাধু সাজতে চাচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে। আমি বলবো প্রত্যেকটা জিনিসকে খতিয়ে দেখা হবে, প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি খতিয়ে দেখে যদি একটা, আমি চাইবো যে এই হামলাগুলোর জন্য একটা জাতীয়ভাবে একটা ধরেন একটা কমিশন করে দেওয়া হোক। সেই কমিশন কি রিপোর্ট দেবে সেটা জাতির সামনে প্রকাশ পাবে। আমি তো ওকে। বললাম 100টা ঘটনার মধ্যে 95টা ঘটনা হচ্ছে রাজনৈতিক কারণে। তো সেই রাজনৈতিক আপনাকে ঘটনাকে ধন্যবাদ। আপনি জি, আপনি বলতে চাচ্ছেন সবই রাজনৈতিক ঘটনা।